5ই আগস্টে জনরোষের মুখে পতিত হয়ে বাংলাদেশের সাংবিধানিক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে। আন্তর্জাতিক মহল থেকে বিশেষ করে পশ্চিমা গোষ্ঠী তার বিরুদ্ধে অভিযোগ এনেছিল যে তিনি নাকি বিচার বহির্ভূত হত্যার সঙ্গে জড়িত এবং পরবর্তীতে তাকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয় মিথ্যা মামলার মাধ্যমে। এখন কথা হচ্ছে, মৃত্যুদণ্ডটা কেন দিল? তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল যে তিনি বিচার বহির্ভূত হত্যার সঙ্গে জড়িত। তাহলে কি এখন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে না? খেয়াল করে দেখেন তো, গতকালকে নিউ মার্কেটে যে লোকটা মারা গেল, পত্রিকা মারফত জানতে পারলাম তিনি শীর্ষ সন্ত্রাসী টিটো। এই শীর্ষ সন্ত্রাসী 5ই আগস্টের আগে 20 বছর কারাগারে ছিল। তাহলে 5 তারিখের পরে তারে কারাগার থেকে বার করলো কেডা? শেখ হাসিনা তো নিশ্চয়ই বাইর করে নাই। সেই শীর্ষ সন্ত্রাসীকে আবার আরেক শীর্ষ সন্ত্রাসী এসে মোটরসাইকেলে করে এসে গুলি করে মেরে দিয়ে চলে গেল। এটা কি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নয়? নিশ্চয়ই এটা আইন সমর্থিত হত্যাকাণ্ড অবশ্যই না। যেহেতু এটা আইন সমর্থিত হত্যাকাণ্ড না, সেহেতু বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি যে ভেঙে পড়েছে সেটা তো দৃশ্যমান, তাই তো? এখন বলতে পারেন ভাই, একটা সন্ত্রাসী মারা গেছে, ওরা মারামারি করে মরছে, তাতে আমার কি? এখন ওই শীর্ষ সন্ত্রাসীর গায়ে লাগা গুলিটা মিস্টেক হয়তো কোনো একটা পথচারীর গায়েও লাগতে পারতো। যদি এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপারেশন হতো, তাহলে অবশ্যই নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে একটা নির্দিষ্ট প্ল্যান মাফিক আইন প্রক্রিয়ার মধ্য দিয়ে বাস্তবায়িত। কিন্তু এখানে হুটহাট রাস্তাঘাটে যাকে খুশি তাকে গুলি মেরে দিয়ে চলে যাচ্ছে, পরবর্তীতে জানা যাচ্ছে এটা অমুক গ্যাংয়ের লোক, অমুক গ্যাংয়ের লোক। এইটা কি আইন শৃঙ্খলা পরিস্থিতি যে ভঙ্গুর অবস্থা বাংলাদেশে, সেইটার নজির নয়? অবশ্যই এটা দৃশ্যমান যে বর্তমান বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গুর অবস্থায় রয়েছে। এবার আসেন র্যাবের প্রসঙ্গ। শেখ হাসিনার সময় র্যাবের গায়ে স্যাংশন লেগেছিল, যেটা এখনো অনেকটা বহাল আছে। সেটা হচ্ছে কি, যে র্যাব বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে জড়িত। এই র্যাব দিয়ে জননেত্রী শেখ হাসিনা কি করেছিল? সন্ত্রাস দমন করেছিল। পরবর্তীতে মাদক নির্মূলেও র্যাব খুব ভালো অবদান রাখে। আর এখন র্যাব কি করতেছে? সার্কাসিজম করতেছে। যেখানে পুলিশ হেডকোয়ার্টার থেকে লাল সতর্কতা জারি করা হলো, অর্থাৎ রেড নোটিশ জারি করে বলা হলো দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ঝুঁকি রয়েছে, সেখানে র্যাব এখন বিএনপির মতো রাজনৈতিক দলের সরকার টিকায় রাখার জন্য সেই দলের মুখপাত্র হয়ে বলছে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার যে খবর, সেটার নাকি কোনো ভিত্তি নাই। তো এই যদি হয় অবস্থা, তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা নিয়ে তো প্রশ্ন ওঠেই। কারণ যেখানে আমরা প্রতিনিয়ত দেখছি সৎ পুলিশ অফিসারদেরকে গ্রেফতার করে রাখা হচ্ছে, সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে জেলখানার ভেতরে ঢুকানো হচ্ছে, সেখানে এই সমস্ত অসৎ লোকেরা সরকারের পা চাটতে গিয়ে সাধারণ মানুষকে নিরাপত্তা ঝুঁকিতে ফেলছে, সাধারণ মানুষকে ইগনোর করছে। জনগণের ট্যাক্সের টাকায় এদের বেতন হয়, জনগণের ট্যাক্সের টাকায় এরা এদের বউ বাচ্চা পালে, অথচ জনগণের দিকে এদের কোনো খোঁজ খবর নাই। আর এই জনগণের পক্ষে কথা বলতে গিয়ে একটা নিরপরাধ কনস্টেবল 5ই আগস্টের পর থেকে আজ অব্দি জেল খেটে যাচ্ছে। কার কথা বলছি জানেন? রাজারবাগ পুলিশ লাইনের নায়েক সজীবের কথা বলছি। হ্যাঁ, মিথ্যা ভুয়া মামলা দিয়ে এই ব্যক্তিকে আটকে রাখা হয়েছে শুধুমাত্র 5ই আগস্টের সময় পুলিশের ভিতরে যে সমস্ত লোকরা গাদ্দারি করছে তাদের হাটে হাড়ি ভেঙে যাবে এই ভয়ে। নিম্ন পদস্থ একটা কর্মচারী মিথ্যা মামলা দিয়া তাকে যদি জেলে রাখা হয়, কে আসবে ছাড়াতে? ওর পরিবার ছাড়া আর কেউ সাফার করবে না, সেটাই হয়েছে। অথচ এই নিম্ন পদস্থ কর্মচারী তার বিচক্ষণতা এবং বুদ্ধিমত্তা দিয়ে ওই দিন রাজারবাগ পুলিশ লাইনের অস্ত্রাগার বাঁচিয়েছিল। অর্থাৎ 5ই আগস্টের সময় জঙ্গিরা যখন পুরো বাংলাদেশে আক্রমণ চালাচ্ছিল, তিনি রাজারবাগের অস্ত্র ভান্ডার এটা যেন লুট না হয়, এটাকে প্রোটেকশন দিতে পুরো রাজারবাগে সাহসী ভূমিকা রেখেছিলেন। যার ফলস্বরূপ তাকে প্রমোশন দেওয়া তো দূরের কথা, 5ই আগস্ট পরবর্তী পুলিশ প্রশাসনের যে চেইন অফ কমান্ড তৈরি হয়েছে, তারা তাকে গ্রেফতার করে জেলখানায় রেখেছে। এবং তার সঙ্গে আরেকজন গ্রেফতার হয়, তার নাম শোয়েব। এই সজীব এবং শোয়েব এদেরকে পরিকল্পিতভাবে গ্রেফতার করে রাখা হয়েছে। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। আর এই সমস্ত পা চাটাদেরকে বিএনপি সরকার রেখেছে তাদের পা চেটে আইন শৃঙ্খলা চলমান রাখার জন্য, যেটা নাম কাও আসতে। প্রকৃতপক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণ মানুষের জানমাল নিরাপত্তা দিতে ব্যর্থ। আর যারা জানমাল নিরাপত্তা দিতে পারে, এই ধরনের চৌকুশ দক্ষ পুলিশ অফিসারদেরকে অধিকাংশকেই গ্রেফতার করে জেলে বন্দি করে রাখা হয়েছে। আর কিছু কিছু তো দেশ ছেড়ে পলাতক, 5ই আগস্টের সময় পলাতক হয়েছে। কেন? নিরাপত্তা জটিলতা এবং ফান্দে না পড়তে হয়, এই জন্য তারা পালিয়েছে। ঠিক যেভাবে রাষ্ট্রপ্রধান নিরাপত্তাহীনতায় ভুগেছে, একই সাথে যারা জনগণের জানমাল নিরাপত্তা দিত তারাও জঙ্গি আক্রমণের ভয়ে সেফ জায়গায় চলে গেছে। যার কারণে এই সমস্ত অদক্ষ অসৎ পুলিশ অফিসার দিয়ে এখন আইন এবং বিচার বিভাগ চলছে।
যেখানে পুলিশি তদন্ত রিপোর্টে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা পাওয়া যায় নাই, শুধুমাত্র বাংলাদেশের রাজারবাগ পুলিশ লাইন বাঁচাতে এবং পুলিশ লাইনের অস্ত্রাগারের যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেটার জন্য একজন ডিউটিরত কর্মকর্তা হিসেবে সে যা যা করা দরকার সে সেটাই করেছে এবং সরকারি কর্মচারী হিসেবে তার যতটুকু দায়িত্ব সে সেটা পালন করেছে। তদন্ত রিপোর্টে এটা দৃশ্যমান, তবুও তাকে টার্গেট করে গ্রেফতার করে জেলে পুরে রাখা হয়েছে। আমরা অবশ্যই জনগণের পুলিশ হতে চাই, জনবান্ধব পুলিশ চাই এবং আমরা চাই বাংলাদেশ পুলিশকে স্বাধীন কমিশন গঠন করে পুলিশকে নিজের স্বাধীনভাবে কাজ করার একটা জায়গা তৈরি করে দিক সরকার এবং সেই সাথে রাজনীতি মুক্ত হোক। আমরা আসলে কোনো রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী হয়ে কাজ করতে চাই না। আমাদের কিছু স্বার্থান্বেষী পুলিশ অফিসার আছে যারা কমান্ডিং পর্যায়ে ছিল, তাদের ব্যক্তিগত স্বার্থের বলি হয়েছি আমরা। পুলিশ অফিসারদের বিভিন্ন প্রলোভন দিয়ে, তারপর পদোন্নতি দিয়ে বা গাড়ি বাড়ির যে কোনো টাকা পয়সা আর্থিক সব দিক দিয়ে হেল্প করার পরে তাদেরকে একটা কুক্ষিগত করে নেয় এবং তার ফলশ্রুতিতে দেখা যায় যে তারা তো ঠিক থাকে, কিন্তু তার বলি হই আমরা যারা নিচের পর্যায়ে যারা কমান্ড শুনে কাজ করি তারা। শুধুমাত্র রংপুরের প্রত্যন্ত অঞ্চলের গরিব পরিবার বলে মামলা বাণিজ্যের টাকা সঠিকভাবে ব্যয় করতে পারে নাই বলে আসিফ নজরুলের আইন ও বিচার বিভাগ তাকে যে অ্যারেস্ট করে রেখেছিল সেটা বিএনপি সরকারের আমলেও বহাল এবং বলবৎ রয়েছে। এখনো পর্যন্ত এই সমস্ত বিষয়গুলো যাচাই বাছাই করে ডিপার্টমেন্ট থেকে এই ধরনের দেশপ্রেমিক পুলিশ অফিসারদেরকে কোনো প্রকার কোনো রকম সহযোগিতা করা হচ্ছে না। সবাই সবার চাকরি বাঁচানো নিয়ে ব্যস্ত এবং চাকরি বাঁচাইতে হলে বিএনপি সরকারের পা চাটতে হবে, সেটা সবাই চাটতেছে। যেটা আমরা দৃশ্যমান দেখতে পেলাম র‍্যাব 2 এর অতিরিক্ত ডিআইজির বক্তব্য অনুসারে, যেটা ইত্তেফাক নিউজ করেছে। তাহলে এই যদি হয় বর্তমান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিস্থিতি, তাহলে আমি বলবো এই সব পুলিশ অফিসারদের মতো অসৎ পুলিশ অফিসাররাও জেল খাটবে, সেই দিন বেশি দূরে নাই। এই সজীব এবং শোয়েব এদেরকে পরিকল্পিতভাবে গ্রেফতার করে রাখা হয়েছে। তারা কি করেছে? তারা কর্মচারী হিসেবে উপর মহলের অর্ডার ফলো করেছে, যেটা তার পেশাগত দায়িত্ব। কারণ আপনারা জানেন বাংলাদেশ পুলিশে নিম্ন স্তরে কারো কিন্তু ডিসিশন অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ার নাই, অর্থাৎ উপরের অফিসার যেটা বলবে সেই অনুযায়ী কাজ করতে হবে। ওই দিন যখন রাজারবাগ পুলিশ লাইনে আক্রমণ করার পরিকল্পনা চলছিল, তখন এই শোয়েব এবং সজীবের দক্ষতার মধ্য দিয়ে, অরাজনৈতিক দক্ষতার মধ্য দিয়ে বাংলাদেশের বৃহৎ অস্ত্রাগার লুট হওয়ার হাত থেকে বেঁচে যায়। অর্থাৎ রাজারবাগ পুলিশ লাইনের অস্ত্রাগার লুট হওয়ার হাত থেকে বেঁচে যায়। কিন্তু পুরস্কার স্বরূপ তারা কি পেল? তাদেরকে আসিফ নজরুলের প্রশাসন মিথ্যে মামলা দিয়ে কারাগারে নিক্ষেপ করলো। তারা এখনো পর্যন্ত জেলে। আমারে বলে যে আইজি স্যার কথা বলবে, তুমি আসো। আমার যাই আমার ফোন নিয়ে আমার রুমের মধ্যে তালা মারে, আমার সারা রাত বলে আমি চিল্লাইছি, আমার রুম খোলে না। আমি কোথায় আছি, কি আছি, কারা তালা মারলো আমি এটাও জানি না। কি রে ভাই, পুলিশের চাকরি করে তুই পুলিশটাই গুম করে দিচ্ছিস। সরজমিনে আমি যখন সজীবের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করি তখন জানতে পারি সজীব এখনো পর্যন্ত তার সদ্য নবজাতক শিশুটিকে কোলে পর্যন্ত নিতে পারেন। মিথ্যা মামলায় এমন ভাবে জর্জরিত করে রাখা হয়েছে, যখনই একটা মামলার জামিন হয় তখনই তাকে আবার আরেকটা মিথ্যে মামলা দিয়ে কারাগারে নিক্ষেপ করা হয়। প্রথম সাইবার ক্রাইম মামলায় তাকে কারাগারে নিক্ষেপ করা হয়। পরবর্তীতে সে যখন আইনি প্রক্রিয়ার মাধ্যমে জামিন নেয়, অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের আইন উপদেষ্টা তাকে জোরপূর্বক আরেকটা মিথ্যে মামলায় আটক করে রাখে কারাগারে। সেই মামলার যখন জামিন হয় তখন আরেকটা মিথ্যে মামলা দেয় জামিন হওয়ার পর। এভাবে পরপর 5টা মামলা দিয়ে আসিফ নজরুলের আইন ও বিচার বিভাগ মিথ্যে মামলায় জর্জরিত করেছে একটা সাধারণ পুলিশ পরিবারকে। একেবারে নিম্নবিত্ত পরিবার বলে তারা চাইলেও কোনো মিডিয়ার সামনে আসতে পারছে না, চাইলেও আইনি প্রক্রিয়ার মাধ্যমে বড় বড় অফিসারকে ঘুষ দেওয়ার মতো সেই লিংক লবিং না থাকার কারণে তার স্বামীকে বের করতে পারছে না সজীবের অসহায় স্ত্রী। রীতিমতো অসহায় দিন যাপন করছেন তারা। তাহলে দীর্ঘদিন বাংলাদেশকে সৎ এবং ন্যায়পরায়ণ ভাবে সার্ভিস দেওয়ার পরেও যদি এই অবস্থা হয়, তাহলে ভবিষ্যতে বাংলাদেশ পুলিশে সৎ লোক কেন কাজ করবে? কেনই বা ঊর্ধ্বতন কর্মকর্তার অর্ডার মেনে সাধারণ মানুষের জানমাল রক্ষার্থে তারা এগিয়ে আসবে? দর্শক বন্ধুরা, এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই, ঠিক আমার জন্য আপনারা যেভাবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমার মুক্তির দাবি করেছিলেন, ঠিক একইভাবে রাজারবাগ পুলিশ লাইন্সের এই গরিব কনস্টেবল এবং তার সাথে মিথ্যা মামলায় জর্জরিত হওয়া শোয়েবকে বের করার জন্য সহযোগিতা করুন। শুধু তাই নয়,
সম্ভব হলে আওয়াজ উঠান নিজ নিজ অবস্থান থেকে, এটাই আপনাদের প্রতি অনুরোধ, করজোরে অনুরোধ করছি। কারণ আসিফ নজরুলের মিথ্যা আইন ও বিচার বিভাগের অপপ্রয়োগের কারণে, মামলা বাণিজ্যের চক্রান্তের কারণে আজকে বাংলাদেশ পুলিশের দুজন সৎ কনস্টেবল তারা জেল খাটছে এবং তাদের পরিবার বড় বড় অফিসারদের অফিসে গিয়ে চক্কর কাটছে শুধুমাত্র স্বামীকে কারাগার থেকে বের করার জন্য। দেখেন ভাই, সহজ হিসাব, একজন হাবিলদারের বেতন কিন্তু কোটি টাকা না, একজন এসপি, ডিআইজি তাদের যেই পরিমাণ সম্পদ, কোটি টাকা তারা ইনকাম করতে পারে অবৈধ উপায়ে, কিন্তু একজন কনস্টেবল সে কিন্তু তার বেতনের বাইরে ওই রকম আহামরি কোনো ইনকাম করতে পারে না। নিম্ন মধ্যবিত্ত পরিবারে থাকা এই সমস্ত ব্যক্তিদেরকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব কার? রাষ্ট্রের। সেই রাষ্ট্র যখন আসিফ নজরুলদের মতো ভণ্ডদের পাল্লায় পড়ে এই সমস্ত গরিব নিম্নবিত্ত সাধারণ পুলিশে চাকুরিজীবী কনস্টেবলদেরকে মামলা বাণিজ্যের চক্করে ফেলে দেয়, মিথ্যে মামলায় জর্জরিত করে কারাগারে রাখে, তখন সাধারণ ওই নিম্নবিত্ত পরিবারগুলো কিন্তু ভিকটিম হয়, তারা কিন্তু দুর্বিষহ জীবনযাপন করে, যেটা এখন করছে রাজারবাগ পুলিশ লাইন্সের নায়েক সজীবের স্ত্রী এবং শোয়েবের স্ত্রী। এই দুইজন ব্যক্তিকে মিথ্যে মামলা দিয়ে পর পর গ্রেফতার করার পেছনে রয়েছে মেটিকুলাস ডিজাইনের একটি বড় এজেন্ডা। আমরা আশা করব পুলিশ প্রশাসন অতি দ্রুত সঠিক তদন্তকে মূল্যায়ন করে এই দুইজন ব্যক্তিকে ছেড়ে দেবেন। ধন্যবাদ।